সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও রয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষে যেতে চাই, যেখানে বেনজির আহমেদ রয়েছেন, আমাদের বার্তা সম্পাদক। বেনজির আহমেদ, আপনার কাছে দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। রেমান, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। রেমান, আপনি জানেন আজকে টক অফ দ্য টাউন বা টক অফ দ্য কান্ট্রি হচ্ছে সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল, অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যেখানে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে দুর্নীতি, ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি সহ বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে এবং সাবেক সেনাপ্রধান জেনারেল, অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমদের দুই ভাই জোসেফ এবং হারিস, তারাও এই নিষেধাজ্ঞার আওতায় এবং তাদের পরিবারও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের জানিয়েছেন। এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ক্ষমতা থাকার সময় সাবেক এই সেনাবাহিনী প্রধান ব্যাপক দুর্নীতি করেছেন এবং দুর্নীতির সরকারি সুবিধা নিয়ে তিনি তার ভাইদের বিভিন্ন অপকর্ম করতে সহযোগিতা করেছেন। এসব বিষয়ে এই অভিযোগ আনা হয়েছে এবং সে কারণেই এই সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেছেন যে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র দিয়েছে এটা তেমন কোনো বিষয় না, তবে তিনি মর্মাহত এবং তার প্রতি অবিচার করা হয়েছে। সাবেক এই সেনাবাহিনী প্রধান বলেছেন যে অভিযোগ আনা হয়েছে স্বজনপ্রীতি এবং দুর্নীতিপ্রীতি এবং দুর্নীতির তা একেবারেই অসত্য, মিথ্যা। এবং তিনি বলেছেন সরকারকে বিব্রত করতেই যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এই নিষেধাজ্ঞা কিছুটা হলেও সরকারকে কিছুটা হলেও বিভ্রান্তিকর মধ্যে পড়তে হবে বলে তিনি দাবি করেছেন এবং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তিনি এবং তার পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ তা অসত্য এবং তিনি নিজে কোনো দুর্নীতি করেননি। তো এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও কিন্তু মন্ত্রীরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, ভিসা নীতির আওতায় সাবেক সেনাবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, অন্য আইনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আরও সাংবাদিকদের বলেছেন, ওয়াশিংটন আগেই আজিজ আহমেদের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে এটা ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসকে আগেই জানিয়েছিল। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক কিছু জানে না। এই যে নিষেধাজ্ঞা এটা সাবেক সেনা প্রধানের ব্যক্তিগত বিষয়, এতে সরকারের কিছু করার নেই। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও কিন্তু বলেছেন ভিসা নীতি নয়, অন্য আইনেই এই নিষেধাজ্ঞা দিয়েছে সাবেক সেনাবাহিনীর উপর। তবে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাবেক সেনাবাহিনী প্রধানের উপর যেই নিষেধাজ্ঞা এটা মূলত দেশের যে দুর্নীতির যে প্রমাণ, দুর্নীতির যে লুটপাটের তারই বহিঃপ্রকাশ। তবে এতে খুশি হওয়ার কিছু নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই নিষেধাজ্ঞা বিভ্রান্তিকর। এর আগে যুক্তরাষ্ট্র র্যাবের উপরও নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু নিষেধাজ্ঞার পর সরকার আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। রহমান, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুরু করতে চাই গোলাম মাওলা রনি আপনাকে দিয়ে। 2021 সালে প্রথম দফায় যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় র্যাবের সাবেক 7 কর্মকর্তার বিরুদ্ধে। এবার আবার সাবেক সেনাপ্রধানের উপর দিল। যদিও সরকারের মন্ত্রীরা, গুরুত্বপূর্ণ মন্ত্রীরা নানা কথা বলছেন, উনি নিজেও আত্মপক্ষ সমর্থনে বলেছেন যে এরকম ঘটনা কাম্য না, এরকম কোনো ঘটনা ঘটেইনি। বিএনপি বলছে যে আসলে এটা কোনো বিষয়ই না, বিএনপি এটা কোনো গুরুত্বই দিচ্ছে না, কারণ এরকম নিষেধাজ্ঞা আগেও এসেছে, সুতরাং এটাকে তারাও গুরুত্ব দিতে চায় না। আসলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? এখানে সরকার যেটা বলেছে তারাও ঠিক, আবার বিএনপি যেটা বলেছে সেটাও ঠিক। আমাদের দেশের মূল ব্যাপারটা হলো, আপনি যখন কাউকে টার্গেট করতে চান দেশের ভিতরে এবং দেশের বাইরে, যখন একটা মানুষের ক্ষমতা থাকে, তখন যখন একটা মানুষকে টার্গেট করে কোনো কিছু করা হয়, ওটা যদি বিচার করা হয় মনে হয় যে ন্যায় বিচার করা হয়েছে। যদি কাউকে আক্রমণ করা হয়, ধরে নেওয়া হয় যে আক্রমণ করেছে সে শক্তিশালী। তারপর যদি শাস্তি দেওয়া হয় তাহলে মনে করা হয় ন্যায় বিচার করা হয়েছে। কিন্তু বয়স্ক মানুষ, রিটায়ার্ড করেছেন বা যার ক্ষমতা নেই, তো এই সমস্ত লোকের ক্ষেত্রে যখন এরকম কোনো কিছু করা হয়, সেটা দেশে বা দেশের বাইরে,
এটিকে কেউ বলতে পারেন আই ওয়াশ, কেউ বলতে পারেন যে এটা লোক দেখানো, অথবা কেউ বলতে পারেন যে ওনাকে আসলে বলির পাঠা বানানো হয়েছে। এখন এটা কিভাবে হতে পারে, যেমন মিস্টার ডোনাল্ড লু বাংলাদেশে এলেন এবং উনি বাংলাদেশে এসে যথেষ্ট আন্তরিকতা নিয়ে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলাপ আলোচনা করলেন, জনাব সাবের হোসেন চৌধুরী সাহেবের সাথে আলোচনা করলেন, তারপর সংবাদ সম্মেলনে অসাধারণ বন্ধুত্বের নমুনা তিনি দেখালেন। অ্যান্ড হিজ স্পিচ ওয়াজ ভেরি মাচ ক্লিয়ার, যেখানে তিনি বলেছেন যে আমরা কিছু কর্মকাণ্ড করেছি 2023 সনে নির্বাচনকে নিয়ে, মানবাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র নিয়ে। এই কাজ করতে গিয়ে অনেকের সঙ্গে আমাদের একটা হার্ড টাইম গিয়েছে, কঠিন সময় গিয়েছে, এবং স্পষ্টতভাবেই আওয়ামী লীগের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো যায়নি। তো যখন আমরা এরকম কাজকর্মগুলো করতে যাই তখন এরকম ঘটনা ঘটাটাই স্বাভাবিক। তো আমরা আর পিছনের দিকে তাকাবো না, একেবারে স্পষ্ট আমরা আর পিছনের দিকে তাকাবো না। আমরা অনাগত দিনে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে এই বিষয়গুলো আমরা এখানে করতে চাচ্ছি। সেখানে তিনি স্পষ্ট করে যা করতে চেয়েছেন প্রায় সব ক্ষেত্রে আওয়ামী লীগের সহযোগিতা এবং সরকারের সহযোগিতার কোনো বিকল্প নেই। এখন সেটা ইন্দো প্যাসিফিক বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন বলেন, জলবায়ু পরিবর্তন বলেন, উনি যে ইস্যুগুলো সামনে আনতে চেয়েছেন সেগুলো কিন্তু উনি একবারের জন্য কিন্তু বলেন নাই যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, শ্রমিকদের এই জিনিসগুলো করতে হবে, যে ল্যাঙ্গুয়েজগুলো আগে ব্যবহার করেছে সেগুলো করা হয়নি। তো সেই দিক থেকে মনে হয়েছে যে আওয়ামী লীগের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব করার জন্য, সুসম্পর্ক স্থাপন করার জন্য হি ওয়াজ রিঅ্যাসাইন্ড। এর আগে তাকে যে অ্যাসাইন করা হয়েছিল তাতে মনে হয়েছিল যে আওয়ামী লীগকে ডিস্ট্রয় করার জন্য, আওয়ামী লীগকে অপদস্থ করার জন্য, কিন্তু এইবার যখন আসলো তখন মনে হলো যে তাকে রিঅ্যাসাইন করা হয়েছে আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এবং আওয়ামী লীগের মনোরঞ্জন করার জন্য, রাজি এবং খুশি করার জন্য। এবং সেটা যেহেতু উনি একজন খুব প্রফেশনাল ডিপ্লোম্যাট, উনি যাদের সঙ্গে দেখা করেছেন যথেষ্ট ভদ্রতা প্রদর্শন করেছেন, বিনয় প্রদর্শন করেছেন। তারপর তার কথা যথেষ্ট শালীনতা ছিল। উনি জনাব সালমান এফ রহমান সাহেবের বাসায় গেছেন, সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, খাবার দাবার হয়েছে, এবং সেখানে মাননীয় তথ্যমন্ত্রী ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, হয়তো আরও কেউ ওখানে ছিলেন আর কি। তো ইট ওয়াজ অ্যাবসলিউটলি এ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। এবং সেই মিস্টার ডোনাল্ড লু, এরপর থেকে আমরা যারা সামাজিক মাধ্যমে যোগাযোগ, আমরা আন্দাজ করে বলার চেষ্টা করছিলাম যে আমেরিকা হয়তো তার বাংলাদেশের ব্যাপারে পলিসি পরিবর্তন করেছে, আওয়ামী লীগ হয়তো পলিসি পরিবর্তন করেছে, বা ভারত হয়তো আমেরিকাকে নির্দেশনা দিয়েছে। আগে আমরা মনে করতাম আমেরিকা ইজ এ ইন্ডিপেন্ডেন্ট আই, তারা তাদের ইগলের যে চোখ, নিজেদের চোখ নিয়ে বাংলাদেশ দেখছে। কিন্তু মিস্টার লুয়ের এই আশার যে প্রেক্ষাপট, তার আগে 7ই জানুয়ারি নির্বাচন, 7ই জানুয়ারি নির্বাচনের আগে মিস্টার পিটার ডি হাসকে খুঁজে না পাওয়া, কোথায় তিনি চলে গেছেন। তারপরে 16ই ডিসেম্বর 2023 তারিখ তো বাদ, মানে এই অক্টোবর মাসে যেটা হলো 28 অক্টোবর তারিখে যে বিএনপির মহাসমাবেশটা হলো, ওর পর থেকে পুরো আমেরিকা খামোশ হয়ে গিয়েছে, চুপ হয়ে গিয়েছে, একদম তানহাই, একা হয়ে গিয়েছে। তো ওই সময়টাতে আমরা অনেকে আন্দাজ করার চেষ্টা করেছিলাম যে হয়তো আমেরিকা এই যে চুপচাপ আছে, এটা ঝড়ের পূর্বাভাস, এরপর হয়তো একটা ঝড় আসবে, এটা বিরাট ক্ষতি করবে আওয়ামী লীগের। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে অক্টোবর গেল, নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, এখন তো মার্চ, মানে মে মাস গিয়ে জুন মাস চলে এসছে, মধ্যে সরকারেরই চলে গেল 6 মাস। তো এই সময়টার মধ্যে আমেরিকা কিছুই করেনি, উল্টো মিস্টার লুয়ের মাধ্যমে দেখা গেল বন্ধুত্বের একটা নতুন নিদর্শন। এবং তারপরে জেনারেল আজিজের যে নিষেধাজ্ঞাটা, এটা আমার কাছে গুরুত্বহীন। আমার কাছে মনে হচ্ছে যে যদি আওয়ামী লীগ একটা খুব তদন্ত কমিশন করে যদি জেনারেল আজিজকে শাস্তিও দেন, শাস্তি দিয়ে যদি তাকে কারাগারেও পাঠান, তাতে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না। বরং আমেরিকাকে দেখাতে পারবে বা বিশ্বকে দেখাতে পারবে যে আমাদের দেশে জাস্টিস আছে, আমরা খুব ট্রান্সপারেন্ট, একজন সেনাপ্রধানকে আমরা ছাড়িনি। এবং সরকারি দল যারা, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, উভয় দলেরই যেটা হলো কি, যখন তারা কাউকে খরচের খাতায় ফেলে দেয় তখন আর তাকে কেউ খোঁজে না, যেমন বেনজির সাহেব, আজিজ সাহেব। কিন্তু যাদেরকে ধরুন জেনারেল মাসুদদের কথা চিন্তা করেন,
কিংবা অন্যান্য যে সমস্ত জেনারেল আছেন তাদের কিন্তু আওয়ামী লীগ প্রোভাইড করেছে, এমপি বানিয়েছে, পদ দিয়েছে, পদবি দিয়েছে। কিন্তু এইবার ইলেকশনে যদি আজিজ সাহেবকে একটা এমপি মনোনয়ন দেওয়া হতো বা অন্য কোনো কিছু দেওয়া হতো, তাহলে মনে হতো যে না, সরকার তাকে ওন করে। কিন্তু এখন আজিজ সাহেব একা হয়ে গেছেন, তাকে আসলে সরকার ওন করছে না। তো সরকার যাকে ওন করছে না, আওয়ামী লীগ যাকে ওন করছে না, তাকে আমেরিকার নিষেধাজ্ঞা দিলেই বা কি আর না দিলেই বা কি। জি, ডক্টর ওয়াহিদুজ্জামান, একই প্রশ্ন আপনার কাছে একটু ভিন্নভাবে করতে চাই। গোলাম মাওলা রনি যেমনটা বলছিলেন যে শুরুতে মার্কিন নীতির উপর আসলে যেভাবে তাকিয়ে থাকা বিরোধীরা যেভাবে ছিল, এক পর্যায়ে একেবারেই খামোশ হয়ে যাওয়া, এখন আবার নিষেধাজ্ঞা দেওয়া, এবং এমন একজনকে নিষেধাজ্ঞা দিয়েছে আসলে যেটা গোলাম মাওলা রনির ভাষায় খরচের খাতায় যিনি চলে গেছেন। আসলে বিষয়গুলো কি হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং গোলাম মোল্লা রনি, তাকে অভিনন্দন, এবং বাংলা ভিশন টেলিভিশনের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাই। এইভাবে যদি শুরু করি যে ওই যে আপনি বলছেন যে তাদের ভরসায় ছিল, আমাদের প্রিয় গোলাম মোল্লা রনিও এটা নিশ্চিত ছিল যে 7ই জানুয়ারি ইলেকশন পর্যন্ত আওয়ামী লীগ যেতে পারবে না। এই আপনাদের এই মিডিয়াতেই চ্যানেলে বিশ্বাসটা ছিল, রনি সেটা উচ্চারণ করেছে। কিন্তু ফাইনালি সেটা হয় নাই, ইলেকশন হয়েছে এবং সুন্দরভাবেই উইদাউট এনি অবস্ট্রাগল এই আওয়ামী লীগ সরকার গঠন করেছে এবং দেশে গিয়ে যাচ্ছে। এবং সেখানে সত্যি লুর এবার বিষয়টা আছে না যে বেশি ভদ্রলোকই করা, আমার কাছে সেটা মনে হয়েছে। কারণ আমেরিকা তো আর ওই রকম খাদে পড়ে নাই যে একেবারে এসে সেদে আবার সম্পর্ক রিপেয়ার করতে হবে। কিন্তু তাদের ওই যে ডিপ্লোম্যাটিক কৌশল, এবারে লুর ভিজিটটা যখন হয়, এখানেও বিরোধী দল উৎসাহিত হয়েছিল ডাইরেক্টলি আর ইনডিরেক্টলি, নিজের অর্গানাইজ হওয়াই হওয়া যে না, লু আসছে, কিছু একটা করবে। এবং লু কিন্তু আকস্মিক এসছে, এবং যে কথাটা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও বলেছেন যে তিনি তার মতো করে আসছে, আমরা তো দাওয়াত দিয়ে আনি নেই। এবং তারা প্রথম দিকে একটু তারাও ছিলেন যে লু হয়তো লুর মতো আগের মতোই কিছু করবে। এই জন্য বলছেন, অত্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুখপাত্র সরকারের, তিনিও বলছেন যে লু তো একটা ফরেন মিনিস্টারও না, একজন সহকারী মন্ত্রী মাত্র, মন্ত্রী তাও আবার সহকারী, দক্ষিণ পূর্বে, তাই না, দক্ষিণ পূর্ব। এটা আগে কিন্তু আগের সময়গুলো তো এভাবে বলে নাই কেউ। তার মানে এবার তারা, এবং লু করলো উল্টাটা, এসে বেশ এক ধরনের বলা যায় যে কিছুটা তোষামুদি তেলবাজি আওয়ামী লীগের করা, যে আওয়ামী লীগের সাথে কাজ করবে বা এই সরকারের সাথে কাজ করবে, এবং গিয়ে আবার আকস্মিকভাবে। এই জন্য এখন দেখেন ফরেন মিনিস্টার যেটা বলছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে ন্যাচারালি আওয়ামী লীগ বাংলাদেশের ফরেন অফিস যেটা হাইকমিশন যেটা আছে ওয়াশিংটনে, তো তাদের যদি অভিহিত করে থাকে তো ফাইন, তা গভর্নমেন্ট জানে। এবং ফরেন মিনিস্টার এবং সরকারের মুখপাত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি কিন্তু একই রকম বলেছেন যে এটা এই ভিসা নীতির আলোকে হয় নাই। আর হোম মিনিস্টার আবার আর এক রকম বলছে, যেটা আমাদের কিছু না, এটা ব্যক্তিগত। তো এখন বিষয়টা হলো যে একটা হলো আমেরিকার যে ইচ্ছা মতো খুশি মতো যা খুশি তারা করছে, সেগুলো স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি পার্সোনালি আমরা মনে করি যেটা কোনো গ্রহণযোগ্য না। এবং কারণ তাদের সম্পর্কেও তারা তাদের সাথে যদি সেইভাবে আনুগত্য প্রদর্শন করে যারা থাকে, তারা যদি দুর্নীতি করে বা ইয়ে করে, সে ব্যাপারে কি তারা মুখ খুলছে? তা খুলছে না। তবে এটা ভালো হয়েছে যে এবারই প্রথম সরকার এবং বিরোধী দল উভয়ই, কারণ বিরোধী দল একটু আশা হতো, বিশেষ করে লুর লাস্ট সফরে যেভাবে সরকারকে এক ধরনের কোঅপারেশন, বৈধতা, এনকারেজমেন্ট করেছে, তাতে তারা খুবই ফ্রাস্ট্রেটেড, এবং সেই কারণেই তারা লুর উপরে ভরসা রাখছেন না। মির্জা ফখরুল, আপনি যেমনটা বলছিলেন, তিনি এমনই বলেছেন আমেরিকার নিষেধাজ্ঞা বিভ্রান্তিকর, এর আগেও র্যাবের উপর নিষেধাজ্ঞা এসেছিল, কিন্তু তাতে গণতন্ত্র ফেরেনি। সেটা তো র্যাব একটা প্রতিষ্ঠান, তাই না? এবং সেই সময় ছিল কর্মরত। আর যেটা গোলাম মাওলা রনি বলছে যে এখন যে সে তো রিটায়ার্ড, তাই না, কর্মরতও না, যে একেবারে সরকারের ডাইরেক্টর অর্গানের সাথে তিনি ইম্পর্টেন্স রোলে আছে। তবে আবার যার বিরুদ্ধে করা হয়েছে তিনি এক ধরনের চ্যালেঞ্জ করেছেন যে, এবং তারা কিন্তু স্পেসিফিক ওইভাবে কিছু বলতেও পারে নাই
তাই না, যে এই ক্ষেত্রে উনি করেছে, বা যেমন এই সম্পদ তার আছে, আমেরিকাতে আছে, আমরা সেটা কনফিসকেটেড করে দিলাম, বাজেয়াপ্ত করলাম, আমেরিকাতে তার এই আছে, আমরা সেটা ইউরোপে আছে। ইউরোপে আছে। এই ধরনের কিন্তু কোনো তথ্য তারা দিতে পারে না। একটা সবচেয়েতে দুর্নীতি এমন একটা বিষয় আমি মনে করি, আমাদের একজন অত্যন্ত স্বজন লোক, একসময় আমাদের বাংলাদেশের প্রায়ত অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলছিলেন যে দুর্নীতি এমন জিনিস যেটা গোপন রাখা যায় না, তাই না? এটা এক পর্যায়ে কিন্তু আপনার সামনে আসবে। আপনি দুর্নীতি করলে, আর দুর্নীতি দুটো জিনিস এখানে, একটা হলো গোপন রাখা, হলো লোভের ব্যাপার। তো এটা এমনভাবে বাড়ে, প্রথমে আপনি হয়তো প্রয়োজনীয় করলেন বা ছোটই করলেন, কিন্তু এটা করে কেউ থামতে পারে না। চলতে ফলে একটা পর্যায়ে কিন্তু সেটা আসবেই সামনে। তো এখন আমারও বক্তব্য তাই, যে এটা খুব বেশি গুরুত্ব বহন তো করে না, বোঝাই যাচ্ছে। তবে আমাদের সাবেক সেনাপ্রধান উনি তো চ্যালেঞ্জ করেছেন যে এই ধরনের কিছু হয় নাই, দেখি আমেরিকা পারলে ওনার দুর্নীতি বের করুক, বের করে বলুক যে এখানে আমেরিকাতে ওনার সম্পত্তি আছে, এটা আমরা বাজেয়াপ্ত করলাম, বা ইউরোপে আছে যেটা ওনার হিসাব বহির্ভূত, বা একটা সেনাপ্রধান দীর্ঘদিন চাকরি করেছে, কিছু সম্পদ তো থাকবেই। আর সেনাবাহিনী তো নানা সুযোগ সুবিধা পায়, জাতিসংঘ বাহিনীতে থাকে, নানা ইয়েতে থাকে, এর বাইরে ওইরকম কিছু আছে তারা দেখি, একটা অভিযোগ করলেই তো হলো না। না, সে তো এখন যদিও তিনি অবসরকালীন সময় কাটাচ্ছে, কিন্তু অভিযোগ তো এখনকার না, না সেটা অভিযোগ ঠিক তো আছে, তখনকার, যখন দেখেন, তিনি ক্ষমতায় আচ্ছা, ছিলেন। সেই সময়ে যদি হয়, তো সম্পদ তো এমন জিনিস না যে সেই সময় ছিল এখন কপুরের মতো উড়ে গেছে, তাই না? এখন আমি জানি না, কারণ এটা ঠিক যে আমাদের মতো এই দেশগুলোতে, বা বাংলাদেশে তো বটেই, দুর্নীতি আছে, দুর্নীতি চলছে, ক্রমান্বয়ে তার ভলিউম বাড়ছে। আমরা বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের কর্মসূচিতেও 1 নম্বর এজেন্ডা ছিল দুর্নীতি নিয়ন্ত্রণ করা, কারণ দুর্নীতি মুক্ত করা খুব কঠিন। এবং তিনি বলছেন যে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারলেই আমাদের 30% সমস্যার সমাধান হবে। এবং তার কতগুলো এজেন্ডা, তার উৎপাদন বৃদ্ধি করা, কলকারখানায়, কৃষি, প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা, কিন্তু সবাই আগে রেখেছিলেন দুর্নীতি, কারণ দুর্নীতি আমাদের একটা বড় সমস্যা। এবং সেই জন্য দেখি যে ছোট ছোট চাকরি করে অনেক সম্পদের মালিক, মানে কোথায় জানি একটা ওই আলাউদ্দিনের চেরাগের মতো। তবে সত্যিকার অর্থে আমি জানি না, ওলামার হয়তো আরও বেশি খবর করে, আমি কিন্তু সাবেক সেনাপ্রধানের যে এরকম বিশাল সম্পত্তির মালিক এরকম কোনো আমরাও শুনি নাই। এখন দেখা যাক। না, অভিযোগ হচ্ছে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অবমূল্যায়ন, সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়া, জনগণের বিশ্বাস নষ্ট করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করা হয়েছে, এইগুলি হচ্ছে। একটা জিনিস দেখেন, এটা একটা আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশেও মাঝে মাঝে দেখি, আমরা তো কাজ করি প্রতিষ্ঠানে, সমাজে, এখন কাজ করাও কঠিন হয়ে গেছে। কারণ আপনি যদি দুটো লোককে মিলাই ফেলেন, দুর্নীতিবাজ আর একটা ভালো মানুষ, তাই না? কারণ আমাদের সমাজে অ্যাবসলিউটলি অনেস্ট যারা আছে, তারা কিন্তু ঘরে বাইরে ফাইট করে আছে, নিজের ভেতরে ফাইট, আপনার পরিবারের সাথে ফাইট, আপনার পরিবেশের সাথে ফাইট, এবং আপনি সেই অ্যাডামেন্সি থাকতে হবে, অর্থাৎ কঠিনই। তো তাও দেখি যে তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আসে। কি আনাইল বলবে অনিয়ম, কি অনিয়ম? অনিয়ম ও মানে গদবাদাত, বিভ্রান্ত, দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি। আমি আইনের ছাত্র, সেটা হয়তো আমার দুর্ভাগ্যই, এই জন্য আমি বুঝি না যে কিসের অনিয়ম। আমি আইনের আলোকে কাজ করেছি, আমার দায়িত্ব, কর্তব্য এবং এখতিয়ার, 3টে জিনিস। এই যে বলছে যে একটা হলো আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন, বা রাষ্ট্রকে, একজন সেনাপ্রধান তিনি তো রাজনীতিবিদ না, তাই না? তাহলে তার জায়গাটা এবিউজ করে ইয়েটা কি? আগে যারা সেনা শাসন এনেছে, তারা যখন সংবিধানকে ইন্টারাপশন করে সেনা শাসন, পৃথিবীর দেশে দেশে আমেরিকার সহায়তায় সেনা শাসন, অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, হত্যা, সেগুলো হচ্ছে। এই যে সোলাভ্রেকিয়া না, যে প্রধানমন্ত্রী আহত হলো, 6টি গুলিবিদ্ধ হলো, সেখানেও তো আমেরিকাকে অভিযুক্ত করা হয় যে আমেরিকার মদত আছে, বিকজ সে পুতিনের পক্ষে প্রকাশ্যে। ইউরোপে হচ্ছে না। রাইসি যে দুর্ঘটনায় হত্যা হয়েছে, সেখানেও তো ইসরায়েল আমেরিকাকে অনেকে সোশ্যাল মিডিয়াতে তো দায়ী করছে না। আরেক সময় তো আমেরিকার মদতে দেশে দেশে অভ্যুত্থান হয়েছে, সেটা তো বড় কারাপশন। আপনি
সংবিধানের শপথ নিয়ে, অনেক সময় ধর্মগ্রন্থেরও শপথ করানো হয় অনেক দেশেই, আমাদের মতো দেশেও। তাহলে সেটা লঙ্ঘন করে আপনি যখন আসলেন এবং তারা মানি ইজ নো প্রবলেম বললো, কিন্তু দুর্নীতি সব স্বজনপ্রীতি সবই তারা করলো, সেখানে তো আমেরিকার হস্তক্ষেপ নাই। তাহলে তারা স্পেসিফিক বলুক। একটা হলো যে আপনি পাওয়ারে অপব্যবহার করছেন, আপনি গণতন্ত্র কি, গণতন্ত্র সেনাপ্রধান গণতন্ত্র আনবে কিভাবে বলেন? একজন সেনাপ্রধান, পুলিশ প্রধান, র্যাব প্রধান বলেন, গভর্নমেন্টের সচিব বলেন, তার দায়িত্ব হলো সরকারের অনুগত থেকে কাজ করা, হুএভার মে বি ইন পাওয়ার, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আর এক দল হোক, সেটা তো তার দেখা দায়িত্ব না। তিনি তো আস্থাশীল থাকবেন সংবিধান, তার রাষ্ট্র, তার আইন এবং যারা সংবিধানের আলোকে কাজ করে তাদের উপরে। জি, গোলাম মাওলা রনি, আপনার কাছে সরাসরি জানতে চাই, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে বাংলাদেশের সীমিত সংখ্যক মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে। আপনি কি মনে করেন আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে? না, আমার তো আসলে দীর্ঘদিন যাবত আমি কথাবার্তা বলে যাচ্ছি, লিখেও যাচ্ছি। তো কথা বলতে আর লিখতে মানে আমার কখনো সমস্যা হয়নি। কেবলমাত্র আজকের দিনে একটা দুর্ঘটনা ঘটেছে আমার জীবনে। সেটা হলো যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অতিক্রম করছিলাম, একদল সন্ত্রাসী, যাদেরকে আমি চিনি না, যারা আমার গাড়ি আক্রমণ করে গাড়ি ভেঙে দিল। তো এটা কি মত প্রকাশের মানে আমার তো অন্য কোনো আমার সাথে ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব সংঘাত কারোর সাথে নেই। আর এত ব্যবসা বাণিজ্য এখন আর নেই, একসময় করতাম 2014 সাল পর্যন্ত। তারপরে আমি বিএনপি বা আওয়ামী লীগ কোনো জায়গাতে কোনো পোর্টফোলিওতে নেই। আমার কাজ বলতে এই আপনাদের টক শোতে একটু আসি, লেখালেখি করি, আর নিজের একটা ইউটিউব চ্যানেলে 2টা ভিডিও বানাই। তো এই যে 2009 থেকে আজ অবধি কাজগুলো করছি, আমাকে কখনো একটা SMS করে কেউ কখনো বকা দেয়নি, টেলিফোন করে কোনো কিছু বলেনি। রাস্তায় গিয়ে মানে একেবারে বিরুদ্ধ মতের ছাত্রলীগের যারা ছেলে শত শত ছেলেরা দাঁড়িয়ে আছে বা হরতাল হচ্ছে, তারপরে সে হরতালের মধ্যে তারা বসে আছে, আমি রিক্সা দিয়ে পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু কেউ কখনো ব্যাড কমেন্ট করেনি। তো ফর মি আমার জন্য এটা কখনই কোনো সমস্যা ছিল না। আজকের দিনটে যেটা হলো, এটা দুর্ঘটনা, মারাত্মক দুর্ঘটনা। আমি মারাও যেতে পারতাম, খুবই এটা ছিল একটা মারাত্মক যাকে বলে আক্রমণ আমার উপরে। তো সেই আক্রমণ আমি যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালাম, তো তারা সঙ্গে সঙ্গে যে আন্তরিকতা দেখালো, আজকে সারাটা দিন আমার সাথে বারবার তারা যোগাযোগ করেছে এবং তারা চেষ্টা করছে যে সন্ত্রাসীদেরকে ধরার জন্য। তো এই হলো অবস্থা। এখন এই দিক থেকে মানে আমার যদি ব্যক্তিগত অভিজ্ঞতা বলেন, সেই অভিজ্ঞতা হলো যে আমি আসলে কখনোই বাধাগ্রস্ত হইনি। দ্বিতীয় হলো যে আমাদের বাংলাদেশে আপনার হামলার বিষয়ে একটু জানতে চাই। হামলাটা আপনি বলছেন মারাত্মক হামলা, হাতুড়ি দিয়ে সেখানে আপনার গাড়ির গ্লাসে আঘাত করা হয়েছিল। মানে হাতুড়ি মানে যেন তেন হাতুড়ি নয়, একটা হাতুড়ির ওজন 5 থেকে 6 কেজি হবে। তো 6 কেজি হাতুড়ি নিয়ে যারা আক্রমণ করেছে, দে আর ওয়েল ট্রেন্ড। 1 সেকেন্ডের মধ্যে মানে তারা আমাকে টার্গেট করেছে। অর্থাৎ আমার গাড়ি আসছে ঢাকা কলেজের বাসার সামনে থেকে, এই সময়টা তারা জানতো। পিছনে কেউ ফলো করেছে, আবার যারা অপেক্ষা করছিল মারার জন্য, তারা জানতো যে গাড়িটা এই সময় তো ওই গাড়িটা আসতেছে, ফলে গাড়িটা যখনই স্পটে পৌঁছছিল উইদিন 1 সেকেন্ডের উপর ঝাঁপিয়ে পড়লো। তো এই জন্য আমি বললাম যে ওখানে রাস্তাটা ফ্রি ছিল, যার জন্য আমি টানতে পেরেছি, আমার ড্রাইভার টানতে পেরেছে। আর যদি সেটা টানতে না পারতাম তাহলে যে আমার গাড়ির তকদিরে কী হতো আমার তকদিরে বলা যায় না, কারণ খুব হাই ডেফিনেশনের গাড়ি এবং এখানে আগুন ধরে যেতে পারতো, ব্রাস্ট হয়ে যেতে পারতো, হ্যাঁ ব্রাস্ট হয়ে যেতে পারতো। এবং ওখানে 19-20 হলে গাড়ি লক হয়ে যেত, আমি বের হতে পারতাম না, বাড়ি বের হতে পারতাম না। তো যার জন্য এটার যে একটা পুরো আমার কাছে মনে হচ্ছে একটা একেবারে রাইসি যেভাবে কুয়াশার মধ্যে হারিয়ে যাওয়ার আগে তার যে অনুভূতি হয়েছিল, তা আমার উপর যখন এই আক্রমণটা হলো ঠিক ওই সময়টাতে আমার অনুভূতিটা ওরকমই ছিল। আমি চারিদিকে অনেকগুলো আজরায়েল দেখতে পাচ্ছিলাম, অনেকগুলো জল্লাদ আমার চারিদিকে ঘোরাফেরা করছিল, সেই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছিলাম। এবং খুব কাছাকাছি মানুষ যে জীবন মৃত্যুর একদম ক্ষণে কেমন অবস্থা সৃষ্টি হয়, একটা মানুষ যখন সম্মানিত হতে হতে হঠাৎ করে অপমানের চূড়ান্ত স্তরে পৌঁছে যায়। এখন উনি আসেন হিজ এমিনেন্ট, আমার ডিপার্টমেন্টের বড় ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তারপরে শেষে একটা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তার মধ্যে একজন সম্মানিত ভদ্রলোক, তার সঙ্গে আমার মতের অনেক বিরোধ হতে পারে, কথা নেই বার্তা নাই, তার সামনে যে 4-5টা ছেলে বড় 2-3টা হাতুড়ি নিয়ে 5 কেজি এনে তার মাথার উপরে একটা বাড়ি দেওয়ার চেষ্টা করে, তাহলে এই যে তার যে 50 বছরে অর্জিত যে সম্মান, বোধ, মর্যাদা, দেশ প্রেম মুহূর্তের মধ্যে এসে থমকে যায়।
তো এখন এরকম আমার ক্ষেত্রে দেখুন দেখা গেল যে আমার 2009 থেকে এখন পর্যন্ত কখনই হয়নি, কিন্তু এই একদিনের ঘটনা আমার 2009 সনের যত বিশ্বাস 9 থেকে আজ পর্যন্ত এই যে দীর্ঘ দিনের যে বিশ্বাসটা এক মুহূর্তের মধ্যে হয়ে গেল। এখন আমার জীবনে এটা ঘটেছে, হয়তো আপনার জীবনে আরেক দিন ঘটেছে, আরেক জীবনে আরেক দিন ঘটেছে, এইগুলো সব সমন্বিত করেই তো বিভিন্ন অর্গানাইজেশনগুলো এটা রিপোর্ট তৈরি করে, মানবাধিকার, আইনের শাসন, সুশাসন, জাতীয় নিরাপত্তা, বিচার বিভাগের স্বাধীনতা, পুলিশ কতটা ট্রান্সপারেন্ট, এখানে কথা বলার কতটা স্বাধীনতা আছে, এই টোটাল জিনিসগুলো। এরকম আসলে অসংখ্য বিচ্ছিন্ন ঘটনা এক একজনের জীবনে হয়তো একবারই ঘটে। এখন ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, ইলিয়াস আলীকে তো আপনি 2বার গুম করতে পারবেন না, তো ওর পরিবারের জন্য সে হয়তো রাজত্ব করেছে অনেক বছর খুব মানে দাপটের সঙ্গে, কিন্তু একটা ঘটনায় তার সারা জীবনে সব কিছু শেষ করে দিয়েছে। আবার ধরেন শেখ কামাল বা 75 15 আগস্ট, তাদের একটা বর্ণাঢ্য জীবন ছিল, কিন্তু একদিনের ঘটনায় পুরো বাঙালি জাতির ইতিহাস কলঙ্কিত করে ফেলেছে। তো সেই দিক থেকে আমি মনে করি মত প্রকাশ নিয়ে প্রথম আলোর সাথে যা করা হচ্ছে, তারপরে অনেক টেলিভিশনের সাথে যা করা হচ্ছে, সাংবাদিকদের সাথে যা করা হচ্ছে, যারা সোশ্যাল মিডিয়াতে মতামত প্রকাশ করেন, সেটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোক কিংবা ছাত্র হোক, এই অনেকগুলো আলাদা আলাদা ঘটনা একত্র করলে মনে হয় যেন এটা বিশাল কিছু হয়ে গেছে। এখন আমার এই ঘটনা, আমার মতো যদি এরকম আরও 100টা ঘটনা চিন্তা করেন, কারণ আমার ওই সময়ের যে স্মৃতিটা আমি যদি বলতে যাই, তাহলে আমার যে 10 বছর যাবত আমি যে ফ্রিডম পেয়েছি, আমি তো গর্ব করেই বললাম যে আমাকে কেউ একটা ফোন করে না। 15 বছর, হ্যাঁ 15 বছর যাবত আমাকে কেউ কিছু বলেনি। আমি লিখেছি, বলেছি, প্রধানমন্ত্রীকে সমালোচনা করেছি, ওয়াদুল কাদের সাহেবকে সমালোচনা করেছি, যা কিছু তাই বলেছি, কখনো হয়নি। কিন্তু আজকের এই ঘটনাটা কেন হলো, এই যে কেন হলো, এটা আমি বা আমার সাথে অন্যান্য যারা কালকে দেখবেন পত্রিকাতে কেউ মিলাতে পারছে না। এমনকি মানে ওখানে আজকে সারাটা দিন পুলিশ এর অনেকগুলো টিম কাজ করেছে, এবং আশ্চর্য ব্যাপার হলো আশেপাশের সমস্ত সিসিটিভিগুলো বন্ধ ছিল। মানে ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলের সামনে সিসিটিভিগুলো বন্ধ ছিল এবং নষ্ট ছিল। তাহলে এই টোটাল ঘটনাটা একটা প্রিপ্ল্যান্ড হইতে ঘটেছে। এখন দেখা গেল যে একজন টেলিভিশনের পরিচিত মুখ, সমাজের পরিচিত মুখ, এখন দেবপ্রিয় ভট্টাচার্যের কথা চিন্তা করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা চিন্তা করেন, বা ডক্টর রেহমান সোহান সাহেবের কথা চিন্তা করেন, বা যারা সমাজে বা প্রথম আলোর মতিউর রহমান সাহেবের কথা চিন্তা করেন, সামহা আসিফ নজরুলের কথা চিন্তা করেন, আমাদের ওয়াহিদুজ্জামান চালানির কথা চিন্তা করেন, যেভাবে হোক এরকম একজন মানুষ তো একটা বাংলাদেশে তৈরি হতে 50 বছর 100 বছর লাগে রাতারাতি। আমরা তো 2009 সনে 300 জন এমপি আসছি, 300 জন এমপি কি গোলাম মোল্লা রানী হতে পেরেছে? পেরায়নি। আমার তো কোনো পদ নাই, পোর্টফোলিও নেই, কিছু নাই, কিন্তু আমাকে তো আপনি আলাদা রাখতে পারছেন না। তো যখন এই একজন মানুষ তার শুধুমাত্র কথা দিয়ে, বক্তব্য দিয়ে 18 কোটি মানুষের মধ্যে চলে গেছে, তার উপর যখন একটা আক্রমণ হয়, তখন পুরো সিস্টেমটা নিয়ে প্রশ্ন আসে। যে আমরা বিরতিতে যাব, বিরতির পর নিশ্চয়ই ডক্টর ওয়াহিদুজ্জামান আপনার কাছে আমার এই প্রশ্নটাই থাকবে যে যখন এই সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির উপর হামলা হয় এবং একই দিনে যখন বলা হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন, সারা বিশ্বে 161টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 128তম, বিষয়টি কোন অবস্থা আপনার কাছে বিরতির পর জানবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি সিকান্দার রেমান। বিরতির আগে ডক্টর ওয়াহিদুজ্জামান আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম, একজন সাবেক সংসদ সদস্যের উপর হামলা, এবং তিনি নিজেই বলছিলেন, হামলার বর্ণনা তিনি দিচ্ছিলে6 একই দিন যখন টিআইবি বলে যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সীমিত সংখ্যক মানুষ মত প্রকাশ করতে পারছে, সারা বিশ্বের 161 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 128তম। ধন্যবাদ। দেখেন, আমি প্রথমেই গোলাম মাওলা রনির উপরে হামলা হয়েছে, আমি ব্যথিত, দুঃখিত, এবং এই ঘটনাটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। তো আশা করি যে পুলিশ বের করে ফেলবে যে কারা, দিনে প্রকাশ্যে দিনে ওখানে কারা করেছে বা উদ্দেশ্য কী, এর আদৌ রাজনৈতিক কোনো সংযোগ আছে কিনা, সেটা যেমন গোলাম মাওলা রনিও বলেছেন হি ইজ নট শিওর। না যে 15 বছর তো তিনি, আমরা যদি 10 হিসেবে তার ভাষায় 14-এর পরেও যদি বলি তত 10 বছর, বরং আগে যতটা তিনি সরব ছিলেন সাম্প্রতিককালে অতটা সরবও না, তাই না? আগে যেভাবে তীক্ষ্ণ এটাকে ইদানিং বরং উভয় পক্ষই তার ডিপ্লোম্যাটিক। সুতরাং এই সময় কিন্তু তার উপরে আক্রমণ, আমি যদি সরকারি জায়গাটা প্রথম চিন্তা করি যে তিনি সরকারের বিরোধী অবস্থানে যে সরকার অ্যাটাক করবে, সেই সময় এই সময় তার জন্য হওয়ার কথা না।
সুতরাং এইটাকে এত তাড়াতাড়ি এর সাথে মেলানো যাবে কিনা সেটা কিন্তু স্টিল উই হ্যাভ এ ডাউট। আর একটা হলো যে টিআইবি যে কথা বলছে, দেখেন আমি পার্শ্ববর্তী দেশ ভারত, গণতান্ত্রিক দেশ, মাল্টি পার্টি মানে কি, সেখানে মাল্টি পার্টি নেচারটা খুবই ওয়াইড স্পেস, একটা সেন্ট্রালি আছে, আবার প্রত্যেকটা রাজ্যে রাজ্যে নানা ধরনের পার্টি আছে। সেই ভারতেও কিন্তু বলা হয় যে ক্ষমতাসীন যে বিজেপি, তারা ভারতের মোটামুটি মেইন স্ট্রিম সব মিডিয়া নিয়ন্ত্রণ করে, অর্থাৎ মালিক যারা তারা সব ওই আদানি বা এই ধরনের লোকরাই একদম তাদের নিয়ন্ত্রণে, মেইন স্ট্রিম মিডিয়া, তার প্রচারণা তারই, এবং অন্য অন্য এজেন্সিও সেখানে আমরা দেখছি নির্বাচনের বিরোধীদের অভিযোগ, ইডি, তারপর ভারতের যে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স, নানা কিছু। তো সুতরাং সেই দিক থেকে যদি বলেন যে বাংলাদেশের মিডিয়া সেদিক থেকে অনেক বেশি স্বাধীন, এবং মিডিয়াতে সবাই কথা বলতে পারছে। এখন সোশ্যাল মিডিয়াতে এমন কিছু করছে, গুজব সৃষ্টি করা বা গীবত কুৎসা করা, যেটা অনেক সময় ক্রিমিনাল অফেন্স। তো সুতরাং সেটা দিয়ে একটা দেশের, এখন আপনি দেখেন অধিকার যারা করে তারাও আমাদের ওই, আমরা তো সবাইই চিনি অধিকারেরও, রনি আমরা চিনি, তারা কিভাবে অন্য একটা ঘটনা, পৃথিবীর নানা জায়গার যে দুর্ঘটনা বা ঘটনাকে বাংলাদেশের বলে চালিয়ে দিলেন বলেন। তারাও কিন্তু সম্মানিত ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, আবার প্রতিষ্ঠান অধিকার, মানুষের অধিকার নিয়ে, আইন জানা মানুষ অধিকার নিয়ে, সেটা কত বড় একটা ক্রাইম, সেটা তো রাষ্ট্রদ্রোহিতা। কিন্তু সেই লেভেলে বিচার কিন্তু তাদের হয় নাই, সরকার সেই লেভেলে কঠোরও হয় নাই। স্টিল আমি বলবো যে এই আওয়ামী লীগ বা বাংলাদেশ এখনো একটা লিবারেল টাইপের গভর্নমেন্টই আছে। এখানে আওয়ামী লীগ বিরোধী দলের নেতাকে হত্যার কোনো উদ্যোগ নেই, সেটা বিরোধী দলের নেতা মানে বলতে পারবে না। অথচ বঙ্গবন্ধুকে নির্মমভাবে এই আজকে যারা বিরোধী দল, তাদের যারা প্রতিষ্ঠাতা, তাদের মদদে হত্যা করা হয়েছে, শিশু রেহাই পায় নাই। 21শে আগস্টের যে গ্রেন হামলা, একটা সচেতন লোক হিসেবে গোলাম রনি 100বার আমার সাথে একমত হবে, তার জন্য বেগম খালেদা জিয়া, তার পার্টি, তার সরকার 100% রেসপন্সিবল। আপনি যদি তাদের কথাও বিশ্বাস করেন যে তারা আক্রমণ করে নাই, তাহলেও একটা পূর্ব ঘোষিত পার্লামেন্টের লিডার অব দ্য অপোজিশনের পূর্ব নির্ধারিত একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মারাত্মক সিকিউরিটি ফেল, সেভাবেও যদি দেখি, তাহলে সেই প্রত্যেকটা লোকের শাস্তির সম্মুখীন হতে হবে, ডিসিপ্লিন রিয়াকশন হবে। প্রতিটা লোককে প্রমোশন দেওয়া হয়েছে ওই হামলা ঘটাবার সহায়তা করার জন্য। তাহলে তারাই কিন্তু বিরোধী দল, তাদের উপরে কি সেই ধরনের কোনো কিছু হয়েছে? হয় নাই। 2001-এর পরে যেভাবে হয়েছে, আমি নিজে হামলার শিকার হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা কিচ্ছু না, লেখালেখি করে, কোনো পলিটিক্যালি ইনভলভ না, তাকে হলে অ্যাসাল্ট করা হয়েছে, যেটা ইউনিভার্সিটির হিস্ট্রিতে হয় নাই, ঢাকা ইউনিভার্সিটি হিস্ট্রিতে হয় নাই। তা 2001-এর পর যা হয়েছে, এটা স্বাধীন দেশে কোনো রাজনীতিতে স্বৈরাচারী বলেন, একনায়তন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, অ্যাকসেপ্টেড না। তা সেটা তো হয়েছে, তারাই তো আজকে বড় বড় কথা বলে। তারা একটা ঘটনা কি বলতে পারবে যেভাবে হয়েছে? বলতে পারবে না। এখন রাজনীতিতে মিথ্যা মামলা, প্রশাসনিক হয়রানি, সেগুলো হচ্ছে না আমি বলবো না, সেগুলো তো হচ্ছে। তা সেটা তো আমাদের সেই কালচারেই আমরা আছি শত বছর যাবৎ সেই কালচার, তাই না? সেই কালচার থেকে হয়তো আমরা বেরোতে পারি নাই, এই জন্য বাড়তি কোনো অভিযোগ করতে পারার কোনো সুযোগ নেই। বরং আমি বলবো যে ওই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে অনেক কিছুই আমাদের পরিবর্তন হয়েছে। এখন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরা, অস্ত্রের জঞ্জানি, অস্ত্র নাই, যেটা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা, তার মধ্যেই তো আমরা বড় হয়েছি। সেটা মোকাবেলা করেই কিন্তু বড় হয়েছি, নিরস্ত্রভাবে থেকে সেটা মোকাবেলা করে আমি বড় হয়েছি। অন্যায়, সন্ত্রাস,
দুর্নীতি, আপনি যে বাদ বলেন, মার্কিনবাদ, জঙ্গিবাদ, সকল বাদের বিরুদ্ধে নির্ভীকভাবে কথা বলে তো বড় হয়েছি। কিন্তু আজকের এই মিডিয়া যদি এখন এটা হলে যে আপনি কিভাবে দেখছেন ফ্রিডমটা, আমি দেখছি তো এইসব সংগঠন এক চোখা, এরা ওই অধিকারের কাছ থেকে রিপোর্ট নিচ্ছে, যাদের তো কথা বলা উচিত না, তাদের কর্মকাণ্ড করার কোনো অধিকার নাই নিজেদেরই। আপনি যদি ক্রিমিনাল হন, আপনার কি আমাদের দেশে পারে যুদ্ধাপরাধী আমাদের দেশে রাজনীতি করতে পারে, মন্ত্রী হতে পারে, বড় বড় কথা বলতে পারে, ডাকাত পারে, খুনি পারে, জামাত পারে, তো সেরকম অন্যও পারে। অন্য তো তাদের সাথেই কাজ করে, যতই আপনি টিআইবি বলেন না কেন। আমি একবার টিআইবি খারাপ, তারা সবই খারাপ করছে কেন, কিন্তু এই সময় মনে করছি যে এরা বিরোধী দল, এরা যেটা বলবে এটাই সত্য, এটাও রেশনাল না। জি। আর বাংলাদেশ দিয়ে একেবারে আপনার ওই মানে স্ক্যান্ডিনেভিয়া দেশগুলোর মতো, সুইজারল্যান্ডের মতো আছে বাংলাদেশ, সেটা তো বলার কোনো সুযোগ নাই, এবং সেটা বলাও বোকামি। বাংলাদেশ একটা তৃতীয় বিশ্বের একটা সাউথ এশিয়ান কান্ট্রি, সেই স্ট্যান্ডার্ডে চিন্তা করলে যে বাংলাদেশ এগোচ্ছে। এবং এখন বাংলাদেশে যত মিডিয়া আছে, খোদ আমেরিকাতে মিডিয়ার এই স্বাধীনতা নাই, আমেরিকাতে নাই। আমি একেবারে চ্যালেঞ্জ করে বললাম আপনাকে, বাংলাদেশে মিডিয়ার যে স্বাধীনতা আছে তার 50% হয়তো থাকতে পারে আমেরিকাতে। গোলাম মাওলা রনি, দ্বিতীয় দফা উপজেলায় নির্বাচন হয়ে গেল, 30% ভোট পড়েছে যেটি সিইসি বলছেন, এবং ভোট কম পড়ার কারণ তিনি বলছে বড় রাজনৈতিক দলের অংশ না নেওয়া, এবং তারা ভোট দিতে যাতে মানুষ না যায় মানুষকে নিরুৎসাহিত করেছে। না, সিইসি সাহেব আসলে তার জন্য মায়াই লাগে। আমাদের বড় ভাই বোধ হয়, ডিপার্টমেন্টের বড় ভাই, আমাদেরই ডিপার্টমেন্টের বড় ভাই, একেবারে ভদ্রলোক মানুষ। ওনার কপাল খারাপ, উনি এখন এমন একটা জায়গাতে, সিস্টেমের জায়গাতে বসছে, উনি রাতারাতি ইচ্ছে করলেও এই যে পদ্ধতিটি এটি আসলে পরিবর্তন করতে পারবে না। এবং নির্বাচন কমিশনটা এবং আমাদের নির্বাচন ব্যবস্থাটা ধীরে 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 রুইন্ড হতে হতে এমন একটা জায়গাতে আসছে, যেমন ওনার আগে যে লোকটা ছিলেন জনাব নুরুল হুদা, উনিও কিন্তু যোগদান করার আগে হি ওয়াজ এ ভেরি নাইস ম্যান, খুব ভালো মানুষ হিসেবে সমাজে পরিচিত ছিলেন। এবং অবাক করার ব্যাপার হলো, আমি যখন সংসদ সদস্য ছিলাম, আমার নির্বাচনের সময় এই ভদ্রলোক আমার বাড়িতে প্রায় 2 সপ্তাহের মতো ছিলেন, এবং অন বিহাফ অফ পার্টি, আওয়ামী লীগের পক্ষ হয়ে নেত্রীর নির্দেশে তিনি আমাদের এলাকাতে নির্বাচন পরিচালনা করেছেন। তখন আমি দেখেছি, যে ব্যক্তিগতভাবে ঘরের মধ্যে থেকে দেখেছি, হি ওয়াজ এ নাইস ম্যান। কিন্তু যখন একটা সিদ্ধান্ত তাকে বাস্তবায়ন করতে বলা হয়, তখন তাকে তো ডিসি, এসপি থেকে শুরু করে টোটাল সিস্টেমের সাথে কাজ করতে হয়। সেখানে সেই ভদ্রলোক পারেনি, ফলে কি হলো, জনাব নুরুল হুদার যে সারা জীবনের অর্জন, সেটা এখানে এসে তিনি নুরুল হুদার পরিবর্তে এখন তাকে দুষ্টেমি করে লোকজন বলে নুহুদা। তো নুহুদা এখন এই যে উনি ক্ষমতায় নেই, নোবডি তাকে জিজ্ঞাসা করেন তিনি কি বেঁচে আছেন, মরে গেছেন না কোথায় আছেন। আবার ওনার আগে রকিবুল সাহেব ছিলেন, উনি বোধহয় রকিবুল হুদা, এবং উনি অ্যাজ এ সচিব হিসেবে মানে তার যে রেকর্ড ট্র্যাকের অসম্ভব সুন্দর একজন ভালো মানুষ ছিলেন। কিন্তু 2014 সালের নির্বাচনের কারণে দেখা গেল এই ভদ্রলোক সব চলে গেছে। এমনি এই যে সিএস আওয়াল সাহেব, উনি ওনার সার্ভিস লাইফে, ব্যক্তিগত জীবনে, ছাত্র জীবনে তার বন্ধুবৎসলতা, তার ভদ্রতা, তার নম্রতা, এমনকি তার যে লেখাপড়ার মান, ছাত্র তো সবাই হয়, কিন্তু তার লেখাপড়ার মানও অনেক হাই গ্রেডের, খুব ভালো লেখাপড়া জানেন। কিন্তু উনি এমন একটা জায়গাতে পড়েছেন যে আমার ডিপার্টমেন্টের বড় ভাই, তার সম্পর্কে আসলে অনেক কথা টেলিভিশন টক শোতে বলতে হয়, বা আমি লিখেছিও, বাট আমার খুব কষ্ট হয় কথাগুলো বলতে। তো যেটা হলো যে উনি ওনার মতো করে ওনার দায়িত্ব অনুযায়ী বলেছেন 30% হয়েছে বা 32% বা 47%, এটা তাকে বলতে হবে। কিন্তু আমরা যারা শুনছি, বাস্তবতা হলো যে ওই অফিস থেকে আওয়াল সাহেবের পরিবর্তে যদি অন্য মানুষও আসতেন, ওই অফিসের কোনো কথাই এখন আর মানুষজন বিশ্বাস করে না। দিস ইজ দ্য রিয়ালিটি। 2 নম্বর হলো যে নির্বাচনের মাঠে যেটা বাস্তবতা আসছে, 1 ঘন্টায় ভোট পড়েছে 1টি। তারপরে নির্বাচনের মাঠের দৃশ্য হলো যে একজন ভোটারও নেই, ওখানে যারা পুলিশ বাহিনীর ভাইরা ছিলেন তারা বসে বসে লুডো খেলতেছেন ওখানে বসে, সেই দৃশ্য পেপার পত্রিকা আসছে। এবং এগুলোই কিন্তু কোথাও যদি 30%-এর জায়গায় 40%ও ভোট হয়ে থাকে, সেটা কিন্তু কগনিজেন্সে না এনে মানুষ নেগেটিভ নিউজের পিছনে ছুটে। মানুষ দেখে যে 1 ঘন্টায় মাত্র 1টা ভোট হয়েছে, বা একজন ভোটারও আসেনি, সেখানে বসে পুলিশ বাহিনীরা লুডো খেলছে, বা ওখানে দেখা যাচ্ছে কিচ্ছু করা যাচ্ছে না, কতগুলো কুকুর এসে মারামারি করতেছে। তো এই কুকুরগুলোকে আবার মারামারি ছাড়ানোর জন্য সেখানে একটা লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে।
তো এই দৃশ্যগুলো আসছে এবং বাস্তবতাটা হলো আওয়ামী লীগ বলেন মানে অন্য কেউ তো যাচ্ছে না, আওয়ামী লীগের লোকদের মধ্যেই এই নির্বাচনে মানে অংশগ্রহণ করা, ভোট দিতে যাওয়া এটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আর প্রশাসনে যারা আছেন তারা আওয়ামী লীগকে খুশি করার জন্য এই 30% ভোট কালেকশন করার জন্য তাদের কিন্তু মারাত্মক ঝুঁকি নিতে হয়েছে। এই যে একটা ফল মিলাতে হচ্ছে যে 30% সেখানে গিয়েছে, এখন 30% ফল মিলানো হলো কিন্তু বাস্তবে দেখা গেল 3%ও গেল না। এখন এই 3% যে গেল না তাদের মূল ব্যাপার হলো, ধরুন চান ভাই আছেন, উনি নির্বাচনে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের প্রো আওয়ামী লীগার, আর আমি বিদ্রোহী আওয়ামী লীগার হিসেবে দাঁড়িয়েছি। তা আমার পক্ষে যদি কেউ ভোট দিতে যায় আর আমি যদি না হই, চান ভাইয়ের যারা সমর্থক রয়েছে আমার বাড়ির প্রত্যেকটা বাড়িতে যেভাবে বড় বড় হাতুড়ি নিয়ে রামদা নিয়ে তারপরের দিন মোটামুটি একেবারে মানচিত্র পাল্টাই ফেলবে। ফলে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের মধ্যে এই গ্রুপিং হওয়ার কারণে ভয় যে আমি নির্বাচন করতে গেলাম, প্রতিপক্ষের পক্ষে বিপক্ষে না গেলাম, ফলে কি হচ্ছে এইবার এই নির্বাচনে কেবলমাত্র প্রার্থীরা তারা একে অপরের সঙ্গে তারা মোকাবেলা করেছে। আর তাদের সঙ্গে একেবারে খুব ডেডিকেটেড যারা আছেন 2 জন 5 জন 10 জন কর্মী, এই কর্মীরাই ছিলেন। বাকি যারা ভোটাররা ছিলেন তারা কিন্তু ঝুঁকি নেয়নি এই কারণে যে যিনি বিজয়ী হবেন তার দ্বারা পরাজিত প্রার্থী সেও তো আওয়ামী লীগের, তার সমর্থকদের বাড়ি ঘরে যে আক্রমণ চালানো হবে যেটা অতীতে দেখা গেছে এবং এর মধ্যেও কিছু কিছু হচ্ছে। আর গ্রাম অঞ্চলে ঢাকা শহরের মতো নয়, যেমন ঢাকা শহরে আমার উপর আজকে একটা আক্রমণ হলো কিন্তু আমি 100টা জায়গা থেকে সহযোগিতা পেয়েছি, সহানুভূতি পেয়েছি এবং ঢাকা শহরে আমার চলাফেরা করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু একটা উপজেলাতে, একটা ইউনিয়নে একটা মানুষের তার যে চলাফেরার স্বাধীনতা খুবই সীমিত, সেখানে যদি আপনার রাস্তাঘাট নির্দিষ্ট করা আছে, থানা পুলিশ নির্দিষ্ট করা আছে, তো ওখানে যদি খুবই স্ট্রং আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে যায় যারা আপনাকে আক্রমণ করে, ওই মানুষের ঝুঁকি নিতে চায় না। তো এই কারণে কি হচ্ছে, আওয়ামী লীগেরই ভোটার যারা নৌকার জন্য ডেডিকেটেড এবং অনেক লোক আমাদের বরিশাল অঞ্চলে সাধারণত মানে নিজেদেরকে বোঝানোর জন্য বলে যে হিদলা পড়া আওয়ামী লীগ, মানে আমার আওয়ামী লীগ করতে করতে সারা শরীরে শ্যাওলা জমে গিয়েছে, হিদলা পড়া আওয়ামী লীগ মানে নৌকাতে শ্যাওলা জমে। তো এইরকম হিদলা পড়া যারা আওয়ামী লীগ তারাও কিন্তু এবার ভোট দিতে যায়নি এবং একে অপরের জন্য বদদোয়া করতেছে। আমি বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখলাম ওর উপর যেন ঠাড়া পড়ে, ও কেন মরে না, ওই অমুক মানে অমুক জাদা, মানে একটা বাজে কথা বলে হারামজাদা, ও কেন মরে না, এই বিভিন্ন রকম নামের বিকৃত করে করে কিন্তু সামাজিক মাধ্যমে একে অপরের কুৎসারটনা করছে। দেখুন এইরকম একটি রেজাল্ট, সেটা 30% সিইসি মহোদয় বললেন, সেটা 30% না হয়ে 40% হলো, বা চেয়ারম্যান যিনি হয়েছেন বা যিনি হননি, আলটিমেটলি গণতন্ত্র বলেন আর রাজতন্ত্র বলেন মানে কিংবা স্বৈরতন্ত্র বলেন, জনগণের ভালোবাসা ছাড়া, শ্রদ্ধা ছাড়া, সমর্থন ছাড়া আসলে আউটপুট আসে না। এমনকি সম্রাট আকবর যখন ছিলেন তখনও তারা জনমতকে প্রচণ্ড রকম করতেন যে কোনো অবস্থাতে যেন জনমত সিংহাসনের বিরুদ্ধে না যায়। জি, অনুষ্ঠান শেষ পর্যায়ে ডক্টর এম ওয়াহিদুজ্জামান যেটি শেষ কথা বলছিলেন গোলাম মাওলানা রনি, যে কোনো মতেই যেন জনমত সিংহাসনের বিরুদ্ধে না যায়। এই নির্বাচনে তো আসলে ক্ষমতার পরিবর্তনের কোনো সুযোগ নেই, হওয়ার কথাও না, তারপরেও ভোটার উপস্থিতি নিয়ে আপনার বক্তব্যটা জানতে চাই। এবং সিএসি যেটি বলছে রাজনৈতিক সংকট ভোটার উপস্থিতি কম হওয়ার অন্যতম কারণ। হ্যাঁ, সেটা তো একটা মানে যে আমি বলবো ঠিকই বলেছে। এই জন্য যে একটা মেজর পলিটিক্যাল গ্রুপ যদি নির্বাচনে না আসে এবং অব্যাহতভাবে তারা প্রচার করে, মনে করেন এবারে যে নির্বাচন ডিক্লেয়ার করার পরে একটা ভালো উৎসাহ উদ্দীপনা হয়েছিল, বিশেষ করে প্রতীকটা না দেওয়ার সিদ্ধান্তে, কারণ এগুলো আমরা অনেকদিন থেকেই এটা না দেওয়ার বিরুদ্ধে আমরা বলেছি। এই জন্য যে স্থানীয় সরকারের নির্বাচনটা উৎসাহ উদ্দীপনায় নানা আঞ্চলিক, পারিবারিক, আমাদের সমাজ, আমাদের বাঙালি কালচার একটা সিনক্রেটিক একটা কালচার এবং সবাই কিন্তু মিলেমিশে আমরা থাকি, এটা গ্রামীণ কালচার। বাঙালি বলতেই বোঝায় যে আমরা সবাই একত্রে আছি, গান বাজনা, খাওয়া, উৎসব, পিঠা পার্বণ, তাই না? তো সেখানে একই ঘরের ভেতরে দুই ভাই দুই দলও করে, কিন্তু এই স্থানীয় নির্বাচনে ইউনিয়ন পরিষদে যখন যা দাঁড়ায় কিংবা উপজেলা দাঁড়ায়, তখন কিন্তু ভাই যে দলই করুক ভাই ভাইয়ের পক্ষে থাকে, তাই না? আমরা অনেক জায়গায় দেখবেন যে ভাই এক দল আর এক ভাই আর এক দল। জাতীয় ইলেকশনে কিন্তু সেটা করে না, এটা স্থানীয় পারিবারিক প্রভাব, মর্যাদা, নানা কিছু বিষয় থাকে।
সুতরাং এবার নির্বাচনটা আসলেই খুব একটা উৎসবব্যঞ্জক ছিল। সেখানে আমি বলবো যে এটা একটা বিএনপি বারাবাতে ছাই দেওয়ার মতো করেছে। তারা নির্বাচনে না গিয়ে নিজেদেরও তারা ক্ষতি করছে অনেকেই মনে করে, এবং এই প্রক্রিয়াটাকে খুব প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কারণ এটা তো সরকার পরিবর্তনের কিছু না। সুতরাং এই দায় বিএনপিকে নিতে হবে। তবে নির্বাচনে আমি গোলাম মাওলানা যেভাবে বলছে তা না, স্থানীয় পর্যায়ে নির্বাচন হচ্ছে, ভোট দিচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, মারামারিও হচ্ছে না তা না, ভয় দেখানো, থ্রেট করা তাও হচ্ছে। আমার এলাকায় তো আমি জানি যে যারা থ্রেট করছে তারা কি জিতবে, হয়তো জিতবে না বা জিতবে হচ্ছে। যারা নির্বাচিত আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা অন্যান্য, তারা থ্রেটও করছে। তো সেই সব আছে, ফলে হচ্ছে। কিন্তু স্থানীয় নির্বাচনে আমি মনে করি আরও ভোট, অ্যাটলিস্ট আমরা খুশি হতাম 50% বা অ্যারাউন্ড ভোট কাস্ট হলো। যেমন জাতীয় নির্বাচনে আমি সব জায়গায় বলছি, রনির সাথেও আমারই হয়েছে ডক্টর, যে এটা অ্যারাউন্ড 40% হবে, বা হলে সেটাই এনাফ হয়তো এই আন্ডার দি প্রিভিলেজ সিচুয়েশন। ধন্যবাদ। স্থানীয় একটু হতে পারত, সব দল অংশগ্রহণ করলে নিশ্চয়ই হতে পারতো, সেটি হয়নি। গোলাম মাওলানা রনি এবং ডক্টর এম ওয়াহিদুজ্জামান, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা ছিলেন আমাদের সঙ্গে, এই অনুষ্ঠান দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।